নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান, বিশেষ প্রোগ্রাম। আপনারা জানেন, যখনই আমরা সময় পেয়ে যাই আমরা কিন্তু বৈঠকি, আড্ডাতে, আলোচনায়, চর্চায়, চায় পে চর্চায় বসে পড়ি এবং আমাদের সঙ্গে থাকেন শরৎ বাবা এবং গায়িকী মাতা। আজকেও কিন্তু রয়েছেন একটা ফুরফুরে পরিবেশ, ফুরফুরে মেজাজ, এবং আমরা রয়েছি সানভিস কিচেনে, একদম বেলঘুরিয়া এক্সপ্রেস হাইওয়ের পাশেই, একদম খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড, ফুরফুরে হাওয়া আসছে এবং তার মাঝখানে এবং সঙ্গে রয়েছে কিন্তু চায়ে চুমুক দিতে দিতে আমাদের আজকের এই আলোচনা। অবশ্যই আজকের আলোচনার যে বিষয় অনেকেই জানেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে সমাজ, আমাদের যে যুব সমাজ, তার ওপর যে ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীত আছে তার প্রভাব কতটা বা কীরকম, তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দাদা, কি বলবেন যে ভারতীয় যে সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, যার একটা মানে অনেক বড় পুরাতন একটা ঐতিহ্যশালী, একটা গর্বের মতো একটা ইতিহাস রয়েছে, তার যে প্রভাব আজকের যে নতুন যে যুগ, নতুন যে জামানা বলুন, ফেসবুক, ইন্টারনেট এবং বিদেশি যে কালচার, তার যে প্রভাব, সব মিলে আপনি কি বলবেন? প্রথমত সানভিস কিচেন, নিউজ বাংলা, শ্রী রাধেশ্যাম সরকার, ওনার টিমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আজকে ওনারা সময় বার করেছেন আমাদের সাথে একটা ভালো উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে একটু আলোচনা করার জন্য, শরৎ বাবা এবং গায়িকী মাতার সাথে। তো প্রথমত বলি যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে মান বা মর্যাদা বা যে সম্মান দেওয়ার কথা বা উচিত ছিল, সেটা কিন্তু আমরা বিগত প্রায় 15-20 বছর দেখছি আস্তে আস্তে ওটা কিন্তু ডাইভ ডাউন করছে। এটা বিভিন্ন কারণে করছে। একটা তো ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, একটা মল কালচার এসেছে, একটা অনেক ফাস্ট লাইফ ইন্টারনেটে চলে এসেছে। তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে জায়গাটা, সেটা কিন্তু আস্তে আস্তে ইরোড করে যাচ্ছে। এবং এটা কিন্তু অনেকটা বলা যায় যে গভর্নমেন্টের জায়গাও থাকে, বা আমরা বলতে পারি যে অনেক মানুষের কাছে সঙ্গীতটা সঠিকভাবে পৌঁছচ্ছে না। স্কুল কলেজের ভেতরে সঙ্গীতের চর্চার কেন্দ্রটা অনেক কমে যাচ্ছে, পকেটসগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটার জন্য কি করছে, পুরনো মিউজিকের যে আগে 80s, 70s, 90s যেরকমভাবে আমরা মিউজিকের ধারাবাহিকতা দেখে এসেছি বা যেভাবে চলে এসেছে, সেটা কিন্তু আজকে অনেকটা রিডিউস করে গেছে 2024 সালে। হ্যাঁ, সত্যি তাই। আমরা 70s 80s-এ আমাদের শাস্ত্রীয় সঙ্গীত, এটা তো একটা হেরিটেজ আমাদের। তো এটা তখন যে শাস্ত্রীয় সঙ্গীতটা হতো, তখন যেটা চর্চায় ছিল, এখন কিন্তু সেটা অনেকটাই কমে গেছে। এখনকার ইয়াং জেনারেশন ক্লাসিক্যাল মিউজিক, উচ্চাঙ্গ সঙ্গীত কি সেটাই জানে না। কেননা মানুষ এখন অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে এত বেশি নিজেকে জড়িয়ে ফেলেছে, এত বেশি আমরা ওয়েস্টার্ন মিউজিক শুনছি, এত বেশি আমরা বিদেশি কালচারটাকে অ্যাডাপ্ট করে নিয়েছি, যে আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত, আমাদের যে হেরিটেজ মিউজিকটা, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমাদের এই ইয়াং জেনারেশনের থেকে এই মিউজিকটা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, 80s 90s-এর যেরকম ধারাবাহিকতা ছিল, যেটা শরৎবাবু বললেন এইমাত্র, যেরকম মানের উচ্চাঙ্গ সঙ্গীত হতো, যেরকম মানের ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সগুলো হতো, এখন কিন্তু সেই মানও নেই, আর সেই কনফারেন্সগুলোও এখন আমরা দেখতে পাই না। তো যার জন্য আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত একদমই প্রায় শেষের মুখে এসে দাঁড়িয়েছে। এই যে আপনি যে কথাটা বললেন যে এই যে একটা গ্যাপ আমাদের মানে প্রজন্ম এবং এই যে শাস্ত্রীয় সঙ্গীতের এর মধ্যে, এটার মূল কারণ মানে কি জন্য এটা হচ্ছে? কারণ একটা সময় তো এখান থেকেই সমস্ত কিছু উঠে এসছে, তাহলে আজকে এই এত বড় ডিস্টেন্স আর গ্যাপটা কী করে? দেখুন, যখন 70s 80s ছিল তখন শুধু হয়তো দূরদর্শন ছিল, আর বাংলাদেশ টিভি আমরা মাঝে মাঝে দেখতে পেতাম, যেটা আমরা অ্যান্টেনার সাহায্যে পেতাম, কিন্তু এত রকম ইনফ্লুয়েন্সেস ছিল না। তখন অনেক বেশি শাস্ত্রীয় সঙ্গীত হতো এবং অনেক বড় বড় কনফারেন্সেস হতো, যেগুলো এখন শাটডাউন হয়ে গেছে। তো এই কারণে কিন্তু বর্তমান প্রজন্ম শাস্ত্রীয় সঙ্গীত যা পাচ্ছে ইউটিউবে পাচ্ছে। লাইভ কনসার্ট বেশিরভাগ ছোটো ছোটো, একটা দুটো বড় বড় সম্মেলন হচ্ছে, কি 3-4টে হচ্ছে, শীতকালের দিকে কয়েকটা হলো, আর বাকি সব ঘরোয়া সম্মেলন হয়ে গেছে। কিন্তু মেন যেটা ড্রব্যাক হয়ে গেছে, স্কুলসে নেই। স্কুলসে থাকলে কী হতো, মানুষ জানতো যে এটা শরৎ, এটা সেতার, এটা
তানপুরা, এটা সন্তুর, এই ডিফারেন্সেসগুলো জানে না। মানে একটা ইনস্ট্রুমেন্ট শরৎ কলকাতায় খুললে তারা জানে না, কিন্তু বিদেশিরা পাশ্চাত্য দেশে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কান্ট্রিজে, ইউরোপ, আমেরিকার ছোট ছোট বড় বড় শহরের ভেতরে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা হচ্ছে এবং খুব ভালো রকমভাবেই হচ্ছে। অস্ট্রেলিয়া যান, আমেরিকায় যান, আফ্রিকায় যান, এশিয়া কন্টিনেন্টে যান, সব জায়গায় কিন্তু কম বেশি জায়গাটা করছে। আমাদের যেটা প্রয়োজন আছে, গভর্নমেন্ট থেকে একটা ফার্স্ট মানিটারি সাপোর্টের দরকার লাগে, প্রপার ইনস্টিটিউশনস যেখানে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা কেন্দ্র হবে, সেটা একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে স্কুলসে করা দরকার। তাহলে কী হবে, যখনই স্কুলসে করা হবে তখন পেরেন্টসদের ইন্টারেস্ট থাকবে, পেরেন্টসদের ইন্টারেস্ট হলে তখন অডিয়েন্সেস বাড়বে। এইভাবে কিন্তু গ্রোথটা আস্তে আস্তে আসতে পারে যদি সরকারের তরফ থেকে এরকম হেল্প বা এরকম একটা অনুদান বা অন্যরকম সাপোর্ট সিস্টেম তৈরি হয়। আপনি কি মনে করেন যে এইখানে শুধুমাত্র সরকার যদি এগিয়ে আসে তাহলেই এই ব্যাপারটাকে ঠিকঠাক করা যাবে? এটা কি অন্য কোনোভাবে এটা আমাদের যে কালচার সেখান থেকে সরে যাওয়ার ফলেও যে এটার একটা অধঃপতন হচ্ছে? সরে যাওয়ার জন্য শুধু নয়, দেখুন ব্যাপারটা হচ্ছে যে আজকে 10-15 বছরের ছেলেরা তারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের চর্চার কেন্দ্র অনেক কমে গেছে। আজকে ধরুন যারা স্কুলে পড়ছে 5, 6, 7, 8, 9, 10 এই সময় থেকে যদি তারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে চর্চা করে বা একটা থিওরি কোনো ক্লাসেস থাকে বা প্র্যাকটিক্যাল ক্লাসেস থাকে বা বেসিক তালিম থাকে, তাহলে কিন্তু গ্রোথটা অনেক ভালোভাবে হয়। এটা যদি কম্পালসারি না করা হয়, অ্যাটলিস্ট অপশনাল সাবজেক্টও থাকে, তাহলেও প্রত্যেক স্কুলে যদি 5% বাচ্চারা শিখতে আরম্ভ করে, 5% প্যারেন্টসরা ইনভলভ হলো। কলকাতায় যতগুলো স্কুলস আছে সেখানে যদি 5% করে আপনি গ্যাদার করেন, এত মানুষ হয়ে যাবে যে এরপরে জিনিসটা মাল্টিপ্লিকেশনস হতে আরম্ভ করবে। যেটা আমি কেন স্কুলসে বলছি, স্কুলসে এ কারণে কথাটা শুরু করছি, বিকজ গোড়া থেকে আমরা যখন গান বাজনা শুরু করেছি, আমি গায়কি মাতাজি শুরু করেছেন 4-5 বছর বয়স থেকে, কারণ ওনার বাড়িতে বাবা একজন বিশিষ্ট তবলাবাদক ছিলেন, পণ্ডিত সুকুমার মৈত্র। ওনার ভাই সুকল্যাণ মৈত্র, সেও তবলা নিয়ে চর্চা করছে, উনিও করছেন, এবং একটা বাড়িতে মহল ছিল। তো বাড়িতে মহল থাকতে কী হয়, যে মেয়েটা 4 বছর বয়স থেকে শিখছে, আপনি ভাবুন যে রেগুলার করতে করতে তার 20 বছর বয়সে তার পারফরমেন্স লেভেলটা কী হতে পারে। তো এই জিনিসটা আমি বলছি যে স্কুলসের থেকে শুরু হলে তখন অটোমেটিক্যালি একটা ইন্টারেস্ট পেরেন্টসদের ডেভেলপ করবে। একটা বাচ্চা শিখলে 10টা বাচ্চা শিখবে, 10টা শিখলে 20 জন শিখবে। তো এই ইন্টারেস্টটা কিন্তু তখনই হবে যখন একটা কম্পালসারি ব্যাপারটা চলে আসে। আপনি কি মনে করেন যে এখানে মানে যারা গার্জিয়ানস রয়েছে, যারা অভিভাবিকা রয়েছেন, তাদেরও এই ব্যাপারে কিছুটা উৎসাহ দেওয়া উচিত, কি মনে করেন? হ্যাঁ, একদমই তাই। স্কুলে অবশ্যই এটাকে চালু করা উচিত। অন্য জনারের মিউজিক হয়তো স্কুলে রয়েছে, কিন্তু খুব কম স্কুলে হয়তো শাস্ত্রীয় সঙ্গীত শেখানো, সেটা ওই একটা দুটো রাগ হয়তো শিখিয়ে দিল, কিন্তু আমরা চাইছি কি থরোলি যেটা ক্লাসিক্যাল মিউজিক কিভাবে শেখানো হয়, মানে কিভাবে করতে হবে, ক্লাসিক্যাল মিউজিক কি, এটা যদি আমরা স্কুল থেকে শেখাতে পারি, কারণ বাচ্চারা তো ম্যাক্সিমাম টাইমটা স্কুলেই থাকে, তো স্কুলে যদি আমরা শেখাতে শুরু করি, তাহলে বাচ্চারাও ইন্টারেস্টেড হবে, অ্যাটলিস্ট জানবে সেটা কি, প্যারেন্টসরাও মানে তারাও জানতে পারবে এই জিনিসটা কি। আর সেই জন্যই স্কুলে আগে চালু করা উচিত। আর আমাদের এখন সবথেকে বড় সমস্যা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। এখন কোনো কিছুতেই মানুষ এখন ইউটিউব আপলোড করছে, যার জন্য কি এখন প্র্যাকটিক্যাল শেখাটা খুব কমে গেছে। এখন বাচ্চা ছেলে আমরা ইউটিউব যাচ্ছে, একটা দুটো গান শিখছে, হয়ে যাচ্ছে, কিন্তু যেটা রেওয়াজ, যেটা সাধনা, যেটা প্র্যাকটিস, সেটা কিন্তু হচ্ছে না। এই জন্য একটা গ্যাপ হয়ে যাচ্ছে মিউজিকে, মানুষের ধীরস্থিরতা কমে যাচ্ছে। আগেকার দিনের মানুষের মধ্যে তো আগে তো কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, যার জন্য মানুষ অনেক বেশি মানে আত্মস্থ করতে পারতো নিজেকে, হ্যাঁ সিম্পলিফাইড ছিল। আর এখন যে মানুষ এত বেশি ফেসবুক ইনস্টাগ্রাম করছে, মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। মানুষের মানে মেডিটেশন করতে গিয়েও কিন্তু ভাবনা চিন্তা করছে এরপরে এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু সব থেকে ভালো মেডিটেশন কিন্তু মিউজিক। আমরা যদি 1 ঘন্টা কোনো ভালো মিউজিক শুনি, কোনো একটা রাগ শুনি, সেটা কিন্তু অনেক বেশি আমাদেরকে হিল করতে পারে। এবং সব থেকে বড় ব্যাপার কি জানেন, মোবাইল একটা খুব বাজে পরিষেবা। দেখবেন এই অ্যান্ড্রয়েড ফোন কি করেছে, প্রত্যেক মানুষের হাতে পাশাপাশি বসে আছে, তারা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ঘাঁটছে। এটা একটা নেশার কেন্দ্র হওয়ার জন্য মানুষের ব্রেন যেটা আছে, ব্রেনটাকে কিন্তু প্রপার ইউটিলাইজেশন করা হচ্ছে না। যেটা ইউসেজ যদি প্রপারলি না হয়, তাহলে মানুষ কিন্তু বিভিন্ন রকম জিনিস করছে, এটা খাবলাচ্ছে, ওটা খাবলাচ্ছে, এটা দেখছে, ওটা দেখছে, এটাতে কিন্তু কনসেন্ট্রেশনও নষ্ট হচ্ছে এবং প্রপার ইন্ডিয়ান হেরিটেজ মিউজিক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে চর্চাটাও বন্ধ হয়ে যাচ্ছে।
আরেকটা বড় বিষয় হচ্ছে কি, যেটা আমাদের সম্পদ ছিল, যেটা নিয়ে আমরা গর্ব করতাম এবং আমরা আমাদের কে এনরিচ করতাম, সেই জায়গাটা আমরা ভুলে গেছি। কিন্তু বিদেশি আপনাদের কথা থেকে বারবার উঠে এসছে, যারা বিদেশি রয়েছে তারা কিন্তু এই হেরিটেজটা নিয়ে যথেষ্ট তারা রিসার্চ করছে, তারা এটাকে আরও বেশি করে জানতে চাইছে এবং তারা এর মধ্যে ঢুকে যাচ্ছে। তো বিদেশিদের কাছে ক্লাসিক্যাল মিউজিকটা গর্বের বিষয় হয়ে গেছে। দুঃখের কথা এটাই, আমাদের কাছে এই মিউজিকটা মানে মানুষ এখন অবহেলা করে, অবজ্ঞা করে, এই তুই ক্লাসিক্যাল গান বাজনা করিস মানে এরকম একটা। কিন্তু ওরা এই মিউজিকটাকে নিয়ে এমন একটা জায়গায় চলে গেছে, তাদের কাছে এটা একটা গর্বের বিষয় হয়ে গেছে। এটা আমাদের এখন লজ্জা লাগে ভাবতে। আপনি কি বলবেন এটা নিয়ে? দেখুন, অনেক দিন আগে থেকেই এটা ডাইভার্সন হয়ে গেছে, কেননা বিদেশিরা আজকে ধ্রুপদ দেখবেন এখানে প্রপার স্কুল নেই, কিন্তু বিদেশে ডেফিনেটলি অনেকে আছে বিভিন্ন জায়গায় ধ্রুপদ নিয়ে ওয়ার্কশপস করছে, জঙ্গলের ভেতরে বসে ধ্রুপদ নিয়ে গান বাজনা করছে। আমার ফেসবুক ফ্রেন্ডস আছে যারা কিন্তু ধ্রুপদ নিয়ে চর্চাও করছে, এবং এরা অনেক বেশি সিরিয়াস। ব্যাপারটা কি জানেন, যে কোনো কাজে আপনি যদি সিরিয়াস না হন তাহলে সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না। এরা কিন্তু সিরিয়াস স্টাডি করছে। আমরা পশ্চিমবঙ্গে যে কটা মিউজিক ইউনিভার্সিটি আছে সেখানে কিন্তু যেরকমভাবেই কারিকুলাম হোক, যেরকমভাবেই শিক্ষকতা জায়গা করা হোক, সেখান থেকে কিন্তু আর ওই লেভেল অফ পারফরমেন্স বেরোচ্ছে না। মানে আমি বলতে চাইছি যে সিরিয়াস স্টাডি সেটা কিন্তু থাকছে না। যে কোনো ব্যাপারে যদি সিরিয়াস স্টাডি না থাকে তখন জিনিসটা ডাই ডাউন করতে একটা ক্যাজুয়াল স্টাডি হয়ে যাচ্ছে। সেই জন্য সেটা থেকে বড় ভালো কোনো মশলাও বেরোচ্ছে না, ভালো আউটপুটও না, বেরোচ্ছে না। এবং বিদেশে ধরুন আজকে কেন জুকারম্যানের যে আলিয়াবা কলেজ অফ মিউজিক আছে ব্যাসেলে, বা আলিয়াবা কলেজ অফ মিউজিক যেটা আছে সুইজারল্যান্ডে, বা অন্যান্য ওস্তাদ বিলায়ত খাসাবের যে ইনস্টিটিউশন আছে, রবিশঙ্করজির যে ইনস্টিটিউশন আছে, ওস্তাদ জাকির হোসেনের যে ইনস্টিটিউশন আছে, এরা সবাই বড় স্কেলে কিন্তু এরা আমেরিকা, ইউরোপ সব জায়গায় কিন্তু মিউজিকটাকে স্প্রেড করেছে, এবং ওখানে কিন্তু যারা 15-20 বছর এনাদের কাছে শিখেছেন তারা কিন্তু ইকুয়াল গুড পারফরমেন্স লাইক লেজেন্ডস ইন ইন্ডিয়া নাও, খুব ভালো পারফরমেন্স করছে। এবং বিদেশি মানে আজকে একজন শিবজি স্টুডেন্ট আছে যিনি জাপানে থাকেন, সেতসু মিয়াসাতা, উনি পণ্ডিত শিবকুমার শর্মাজির কাছে শিখেছিলেন, এবং উনি কিন্তু জাপানের সন্তুরটাকে প্রমোট করছেন ওনার বেটে। এখন উনি যদি 10 বছর, 15 বছর কি 20 বছর শিখে থাকেন, তাহলে উনি কিন্তু যথেষ্ট প্রফিশিয়েন্ট পারফর্মিং মিউজিশিয়ান, কারণ উনি বেস্ট অফ সন্তুরের কাছে শিখছেন। তো এরকম কিন্তু আমি একজনের কথা বলছি, এরকম হয়তো 100 জন আছে। এবার 100 জন থেকে আজকে ধরুন 50 জন তৈরি হলো, কালকে আরও 50 জন হলো। এখানে কিন্তু বিদেশের মাল্টিপ্লিকেশনটা অনেক বেশি। আপনি ইন্ডিয়ায় কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইনস্টিটিউশন হাতে গোনা পাবেন। ইন্ডিয়া, আই এম নট টকিং অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়াতে পাবেন। নট ইভিন 25 ইনস্টিটিউশনস ডেডিকেটেড উইথ ইন্ডিয়ান মিউজিক। তাহলে কী হচ্ছে, মিউজিকের গ্রোথটা কিন্তু ইন্ডিয়াতে অতটা নেই, পকেটসে আছে। ওস্তাদদের নিয়ে কাজ হচ্ছে, ওস্তাদদের নিয়ে পারফরমেন্স হচ্ছে, জায়গায় আছে, কিন্তু পার্টিকুলারলি বাচ্চাদের থেকে ইনস্টিটিউশনটা তৈরি হচ্ছে, বা মিউজিক প্রমোশন হচ্ছে, বা মিউজিক প্রমোশনের জায়গাটা আলাদা, স্টাডির জায়গাটা আলাদা। স্টাডিটা হচ্ছে না, স্টাডি না হলে গ্রোথ হচ্ছে না। আবার ওই পয়েন্টটায় আসি যে স্কুলসে যেরকমভাবে স্টাডিটা হচ্ছে, আজকে যদি 100টা স্কুল করে, 5 বছর বাদে 500টা করবে। 500টা স্কুলে যদি অন্তত ধরুন 100 করে বাচ্চা থাকে, তার মানে কতজন হলো? 50,000 বাচ্চা। 50,000 যদি 1 বছরে পাস আউট হয় মিউজিক করছে, সেটা তাহলে ভবিষ্যতে তারা আরও 1 লাখ হবে। এই করতে স্কুলে ইজি টু স্প্রেড, স্কুলে স্প্রেডিংটা অনেক ইজি হয়, সিরিয়াস মিউজিকে ইজি হয়। এবং তাহলে এটা নিয়ে এখনো সেরকমভাবে চিন্তা ভাবনা হচ্ছে না কেন? মানে তার কারণটা কি? এটা গভর্নমেন্ট বলতে পারবে। দেখুন ব্যাপারটা কি, গভর্নমেন্টের কি চিন্তা ভাবনা। আমাদের তো দপ্তর রয়েছে, সংস্কৃতি দপ্তর। অন্য ফিল্ডের মিউজিকটাকে সং- বেশি প্রমোট হ্যাঁ, করছে। সংস্কৃতি দপ্তরের জায়গাটা দেখুন, সংস্কৃতি দপ্তরের জায়গাটা দায়িত্বশীল মানুষ হতে হবে যারা কিন্তু ক্লাসিক্যাল মিউজিককে ভালোবাসে এবং ক্লাসিক্যাল মিউজিকের ইম্পর্টেন্সটা বোঝে। সেটা না বুঝলে সংস্কৃতি দপ্তরের যে মানুষই আছেন তারা কিন্তু জিনিসটাকে গুরুত্ব দেবেন না। আমি তো বললাম স্মল পকেটস হয়ে গেছে। আজকে আমি নাম করে বলছি, কলকাতায় ডোভারলেন আছে, উত্তরপাড়া আছে, স্বর সম্রাট হচ্ছে, 3-4টে বড় সম্মেলন, কিন্তু সেখানে কিন্তু আজকে অল ওভার ইন্ডিয়াতে 100খানা সম্মেলন হচ্ছে না অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। আই এম নট টকিং অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, আমি ইন্ডিয়াতে যাচ্ছি। ইন্ডিয়াতে মোর দেন 7.5 মিলিয়ন পপুলেশন, মোর দেন দ্যাট, তাই তো? তার মধ্যে কিন্তু নট ইভিন 1% ইজ ইনটু দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সিনারিও। এটা খুব লজ্জাজনক কথা, যেটা হেরিটেজ মিউজিক অফ ইন্ডিয়া। তাহলে যে পরবর্তী যে প্রজন্ম আমাদের আসছে, তারা তো এই যে হেরিটেজ, এটা সম্বন্ধে কিছুই জানতে পারবে না, কিছু বুঝতে পারবে না। তো এটা কতটা মারাত্মক আমাদের এই যে ক্লাসিক্যাল মিউজিকের
মানে আমি যদি ভবিষ্যৎ বলি বা সুদূর ভবিষ্যতের ক্ষেত্রে কি মনে হয়? সুদূর ভবিষ্যতে তো আমি তো অন্ধকারের দিকেই দেখছি, কারণ এখন ক্লাস 4-5-এর বাচ্চা ক্লাসিক্যাল মিউজিক কিছু জানে না। এখন ওয়েস্টার্ন কিছু বলুন, সে সব মধ্যে সব কিছু গাইতে পারে, সব কিছু বাজাতে পারে, কারণ তারা স্কুলে ওটা শিখছে। সেই জন্য আমাদের যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটাকে প্রমোট করা না হয়, এবং আমি অনেক জায়গায় যাই, বিভিন্ন মলে টলে, কোথাও আমি শুনতে পাই না আমরা যে কোথাও ক্লাসিক্যাল মিউজিক বাজছে। সবসময় কিন্তু এটা ওয়েস্টার্ন কালচার হয়ে গেছে। সব জায়গায় আপনি দেখবেন ওয়েস্টার্ন গান চলছে, ওয়েস্টার্ন মিউজিক চলছে, কিন্তু আমাদের কলকাতাতে যেটা হেরিটেজ মিউজিক, ক্লাসিক্যাল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, সেটা কিন্তু কোনো সময় হয় না। কি একটা বাঁশি বাজছে, কি কোনো গান চলছে, কোনো একটা রাগ বাজছে, কোনো একটা সেতার, শরৎ, কিচ্ছু আপনি শুনতে পাবেন না। সব সময় এটা ওয়েস্টার্ন মিউজিক চলছে। তাহলে এখনকার বাচ্চারা তো ওইটা শুনেই বড় হচ্ছে। ওরা এটাই জানছে এটাই মিউজিক, যার জন্য ওই ওয়েস্টার্ন কালচারটাকে অ্যাডপ্ট করার ফলে আমাদের এই ইন্ডিয়ান মিউজিকটা একেবারেই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর এখনকার বাচ্চারা 1 ঘন্টা রেওয়াজ করবে, এই ধীরস্থিরতা কার ভেতরে আছে? স্থিরতা আছে? সে যদি 1 ঘন্টা রেওয়াজ করে, সে তো পাগল হয়ে যাবে। সে তো ফেসবুক করতে পারবে না, মোবাইলে গেম খেলতে পারবে না, সে ইনস্টাগ্রাম করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আপনি ওকে একটা কোনো বাচ্চাকে 1 ঘন্টা কোথাও বসিয়ে রাখতে পারবেন? 1 ঘন্টা অনেক দূরস্থ, মানে 5-6 মিনিট যদি উইদাউট মোবাইল বা কোনোভাবে। আমরা একটা সময় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সকালে রেওয়াজ করেছি, বিকেলে 3 ঘন্টা রেওয়াজ করেছি, কারেন্ট ছিল না। এখনকার বাচ্চাদের সব কিছু প্রোভাইড করা হচ্ছে, তারপরেও কিন্তু তারা কিছুতেই গ্রো করতে পারছে না। ওই মোবাইল, আপনি একটা বাচ্চাকে বলবেন 1 ঘন্টা দূরস্থ, সত্যি কথা, আধা ঘন্টা, তুমি আধা ঘন্টা সরগম প্র্যাকটিস করো, কোনো মোবাইল পাবে না, কিছু পাবে না, সে 10 মিনিটে পাগল হয়ে যাবে। সে দেখবে কার কটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো, কী এলো না এলো। এই যে ধীরস্থিরতাটা নেই, এটাই হচ্ছে এখনকার জেনারেশনের একটা মারাত্মক ক্ষতিকারক দিক। এইটা কিন্তু আমাদের পেরেন্টসদের এখনই মানে সতর্ক হওয়া উচিত। ভালো মিউজিক শোনাতে হবে, ভালো কালচারে নিয়ে যেতে হবে, ভালো কালচারটাকে বোঝাতে হবে যে এইটা ভালো, এইটা খারাপ। এখন থেকে যদি আমরা রাশ না ধরতে পারি, সব শেষ। মানে সব অন্ধকার, আপনি যা বলছেন। আরেকটা বিষয় ছিল একটা সময়, মানে আমাদের মানুষ তো, সাধারণ মানুষ যারা আছে, তারা কিন্তু ভারতীয় যে সিনেমা বা ফিল্ম, তার কিন্তু যে গানগুলো বিভিন্ন, সেইগুলোতে কিন্তু খুব বেশি জানুক না জানুক, বুঝুক না বুঝুক, অনেকে হিন্দিও জানেন না, কিন্তু হিন্দি গান করছেন, বা গানের হয়তো মিনিং বাংলা গানই হোক, তার মিনিংটা হয়তো জানেন না, শুধু মুখটাই সে গুনগুন করছে বা যাই কিছু করছে, অলক্ষ্যে কিন্তু সেই গানটা তার মধ্যে বা মনের মধ্যে বা মননে একটা বসে যাচ্ছে বা ছাপ ফেলছে। সেই ক্ষেত্রে আমাদের যে ছবি, চলচ্চিত্রের যে ছবি, সেখানে কিন্তু এই ক্লাসিক্যাল মিউজিকে মানে ভুরি ভুরি উদাহরণ আছে যেটাকে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। আজকে কিন্তু সেই জায়গাটাতেও কিন্তু যথেষ্ট বড় একটা, মানে কি বলবো, ফাঁক রয়েছে, খামতি রয়েছে। এর কারণটা আপনি কি মনে করেন? দেখুন, দুটো ব্যাপার থাকে। এক হলো জলসাঘর আর হবে না, কেননা জলসাঘরের যে আইডিওলজি ছিল, যে কনসেপ্ট ছিল, যে মিউজিক ছিল, যে রোশন কুমারীজি ছিলেন, যে সালামাত নাজাকাত ছিলেন, এনারা চলে যাওয়ার পরে মিউজিকের কিন্তু ওই 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 ট্যাগটা নষ্ট হয়ে গেছে। এখন কি হয়ে গেছে, এনারা তখনকার দিনে যখন মিউজিক ডাইরেক্টররা করতেন, তখন কিন্তু ন্যাচারাল তানপুরা, ন্যাচারাল ইনস্ট্রুমেন্টস, ন্যাচারাল সেতার, শরৎ ইউজ করে। এখন সব কিন্তু ইলেকট্রনিক গ্যাজেটস। এখন আপনি স্টুডিওতে করছেন, কোনো এক ভোকালিস্ট, ওখানে লাইভ রেকর্ডিং হচ্ছে, লাইভ রেকর্ডিংয়ে উইথ দ্য অ্যাকম্পানিং মিউজিশিয়ানস, লতাজি, আশাজি যারা ছিলেন, তারা লাইভ রেকর্ডিং করতেন। এখন ওগুলো অটো টিউনে হয়ে গেছে। কেউ বেসুরো গাইলেও সেটা অটো টিউন করে তাকে টিউন করা হচ্ছে। তো ব্যাপারটা সব কিছুই অটো 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 মানে এভরিথিং ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স হয়ে গেলে কি হয়, আপনার জিনিসটা কিন্তু মিউজিক তৈরি হলো, এখন তো আরেক ধাপ এগিয়ে গেছে, এআই চলে এসছে, যার জন্য তো মিউজিকটা তো লংজিভিটি হচ্ছে না, লংজিভিটি থাকছে না, ওই ফিলিংটা নেই। রেওয়াজ করার কি দরকার? আমরা তো জানছি যে আমরা যদি সাউন্ড না লাগাতে পারি, তাহলে সেটা অটো টিউনে সুর হয়ে যাবে, সুরে হয়ে যাবে, তার রেওয়াজের দরকার নেই। ক্লাসিক্যাল মিউজিক শেখার প্রয়োজন আপনি নেই। যে মাহলটা তখনকার দিনে পাবেন, ধরুন আমি একটা ফিল্মের কথা বলছি, এরকম ফিল্ম হয়েছে যেখানে আলিয়া খান সাহেব, শঙ্কর ঘোষ বাজিয়েছে, ফিল্মটার নাম মনে নেই, মাধবী এবং সৌমিত্রবাবু ছিলেন, সেখানে ক্লাসিক্যালের শরৎ বাজছে এবং একটা এরকম শর্ট ছিল যেখানে আলিয়া খান সাহেব, শঙ্কর ঘোষ বাজাচ্ছেন, তারা এসে শুনছেন। এরকম বহু মিউজিকে কিন্তু অনেক সব মুভিতেই এরকমই মানে হতো। কম বেশি আমরা যদি 10টা ধরি, তার মধ্যে একটা দুটো অনায়াসে পেয়ে যাব। এবং
অনেক যেগুলো বহু চর্চিত বা জনপ্রিয় গানও আছে, আমরা আসছিলাম প্লেব্যাক আছে, তাতে লোকে হয়তো জানেন না, কিন্তু সেগুলো আপনারা বলতে পারেন যেটা ওই সুরের বা বা ওই রাগের ওই রাগাশ্রিত বা ওই রাগের থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা করা হয়েছে, সেটা আপনারা দেখবেন। এই যে দেয়া নেয়া, আমরা আসছিলাম দেয়া নেয়ার গান চলছিল, গানের ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি এই যে গানটা, এই যে জনপ্রিয় গানটা, এই যে শ্যামল বাবু গেয়েছিলেন, এই যে গলার যে টান, গলার যে কাজ, এই জিনিসটা আপনি পাবেন না, ইউ উইল নট গেট ইট। আজকে হেমন্ত মুখোপাধ্যায় পাবেন না, মান্না দে, শ্যামল মিত্র এনাদের পাবেন না। কেন পাবেন না জানেন তো? বিকজ এখনকার দিনে যারাই গান বাজনা নিয়ে চর্চা করছেন তারা এই জন্য প্রতিমা বন্দ্যোপাধ্যায় হতে পারেন না বা ওই লেভেলের একজন শিল্পী হতে পারেন না, বিকজ তাদের রেয়াজের খামতি আছে, যেটা গায়কি মাতাজি বলে। ডেডিকেশন নেই মানুষের এখন, মানে এটা গায়কি কতক্ষণে মাতাজি। আমি লাইমলাইটে আসবো, কতক্ষণে আমি প্রচারে আসবো। অ্যাকচুয়ালি মিউজিক কিন্তু এত সহজ জিনিস নয়। মা সরস্বতী যদি কৃপা না হয় তাহলে কিন্তু সুর লাগে না, এটা কিন্তু ঘটনা। কারণ আমরা বিভিন্ন পারফরমেন্স করেছি, সব পারফরমেন্স তো মানুষের সব সময় এক লেভেলের হয় না। হ্যাঁ, মা সরস্বতীর যদি হাত না থাকে, তিনি যদি আশীর্বাদ সেদিন না করেন, তাহলে কিন্তু সা লাগে না। এখনকার দিনের মানুষ মনে করে শিল্পীরা আমি যেটা করব সেটাই মিউজিক, এটা ভুল, কখনো হয় না। যার জন্য 19-20 হয়েই যায়। এত দাম্ভিকতা মনে হয় মিউজিকে না রাখাই ভালো। যত দাম্ভিকতা আসবে, যত অহংকার আসবে যে আমি লতা মঙ্গেশকর, আমি আশা ভোসলে, আমি কিশোরী আমনকর, হবে না মিউজিক। সা সেদিন লাগবে না। সাকে ডাকতে হবে, সুরকে আরাধনা করতে হবে, তবে যদি সে আসে। হ্যাঁ, এটা আমরা মিউজিক করছি, মিউজিক শুনছি, মিউজিক নিয়ে ফিল করছি, এটা আমাদের উপলব্ধি। হ্যাঁ, সুতরাং মিউজিকে দাম্ভিকতা থাকলে হবে না, মিউজিকের ডেডিকেশন থাকতে হবে, যেটা আমাকে করতে হবে, রেওয়াজ করতে হবে, এটা আমাকে আনতে হবে, আর কত ভালো করা যায়। এই জিনিসটা এখনকার মানুষদের মধ্যে নেই। এখন মানুষ মনে করে আমি যেটা গাইবো সেটাই মিউজিক, এটা হবে না। এই ডেডিকেশনটা হলে হবে না মিউজিক। বাদ বাকি অটো টিউন আছে, এআই আছে, আপনি কি বলবেন যে এটা কতটা সর্বনাশ করছে? মানে তাহলে যদি এই রকমভাবে চলতে থাকে তাহলে তো সেই রকম মানে শিক্ষার্থী হবে না, সেরকম শিক্ষার্থী না হলে সেরকম পরবর্তী ক্ষেত্রে শিক্ষক হবে না বা ওস্তাদ হবে না, তাহলে তো আস্তে আস্তে ধীরে 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 যেরকম বললেন সত্যি অন্ধকার এবং বিলুপ্তির পথে। ওই শিক্ষার্থী নেই। দেখুন, মেন ব্যাপার কি জানেন, যে এখন শিক্ষা বা যারা জাজ করছে, আমাদের খুব ডাউট আছে যে তারা কতটা কেপেবল অফ জাজিং। এটা হয়ে এসেছে। মানে আমি একটা কথা বলবো, আমি নাম করে বলবো না, কাউকে ছোট বড় করার ক্ষমতা বা সেই ঔদ্ধত্য আমার নেই। প্রপারলি তবলা মেলাতে পারে না, প্রপারলি তবলা তাল বাজাতে পারে না, এরকম বহু তবলাবাদক আছে যারা কিন্তু পশ্চিমবঙ্গে কোনো এক সাংগীতিক বিশ্ববিদ্যালয়ের তারা অধ্যাপনা করছেন। এবার অধ্যাপক যদি তবলা না মেলাতে পারে তাহলে ছাত্র কি মেলাবে? প্রশ্ন। সেকেন্ডলি হচ্ছে তাল, যদি তার কাছে তালের জ্ঞান যদি না থাকে, যে এই তালটা এই মাত্রা, এই জিনিসটা এইভাবে যাবে, তার চিন্তাভাবনা যদি না থাকে, তাহলে তার ছাত্র বা ছাত্রী কী শিখবে? তো আমরা যাদের ফেস করেছিলাম তারা সব একজন দিকপাল ছিলেন। আমাদের যারা পরীক্ষা নিয়েছেন তারা দিকপাল ছিলেন। এখন যারা বেশিরভাগ পরীক্ষা নিচ্ছে তাদের নিজেদের যোগ্যতা নেই, তারা পরীক্ষার্থী হয়ে এক্সামিনার হয়ে বসে আছে। এটা বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং একটা মানুষ জাজ তখনই করতে পারবে যখন তার সেই সুরের ওপরে দক্ষতা আছে, কন্ট্রোল আছে। যার নেই সে কী করে জানবে? এরকম অনেক মিউজিশিয়ানসরা, সরি টু সে, বাংলা গান নিয়ে চর্চা করছেন যাদের গানের স্বরলিপি ভুল, কথা ভুল। হ্যাঁ, বড় বড় চ্যানেলসে তারা পারফর্ম করছেন, সুর বেসুরো হয়ে যাচ্ছে, সুর লাগছে না, অথচ তারা মিউজিশিয়ানস। কেননা এই জিনিসটা কী হয়ে যাচ্ছে, এই জিনিসটা কেউ না বলার নেই, কেউ ক্রিটিসাইজ করার নেই। ক্রিটিসাইজ হলেও কিন্তু কারণ রিয়েলি আসা যায় না। কেননা আসা এই কারণে যায় না, বিকজ মানুষ কিন্তু এখন সব ব্যাপারটা নিয়ে ক্যাজুয়াল হয়ে গেছে, সিরিয়াসনেস নেই, গিল্টি ফিলিং নেই, বেসুরো গেয়েছি বুক চিতিয়ে ঘুরে বেড়াবো, এই অ্যাটিটিউড হয়ে গেছে। তো সুতরাং এই জিনিসটা যেটা গায়কি মাতাজি বললেন, দাম্ভিকতা, তো এই জিনিসটা হতে হতে কী হয়ে যায় যে পরবর্তী প্রজন্ম এই জিনিসটা শিখছে। আর রিয়ালিটি শো কী জানেন, রিয়ালিটি শোগুলো কিন্তু অনেক কিছু নষ্ট করে দেয়।
রিয়ালিটি শো কিন্তু একটা বাচ্চাকে প্রমোট করে দিচ্ছে, সে 1 বছর 2 বছর 3 বছর কাজ করছে, পুজোর সময় করলো, তারপরে ধুম করে গায়েব হয়ে গেল, আপনি তারাকে খুঁজে পেলেন না। এটাই হচ্ছে, মানে হঠাৎ করে ধূমকেতুর মতো হঠাৎ করে আসলো, 2-3 বছর প্রচুর করে আসলো এবং হঠাৎ করে চলে গেল। লাইমলাইটে আসার জন্য মানুষ এত বেশি হাকপাক করে। এখন আপনি বললেন না শিক্ষার্থী, এখন শিক্ষার্থীদের সেই ধৈর্য কোথায়? আপনি একটা পাল্টা যদি বলেন না তুমি 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস করে এসো, সে বলবে এই টিচার কিছু জানে না। সেই ছাত্রীটা বলবে এই টিচার কিছু জানে না, সে ভুলভাল এখন শেখাচ্ছে। গুরুকুল সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, গুরুকুল আমরা সিস্টেমটা গুরুবার কাছে নষ্ট। যেভাবে শিখেছি, হ্যাঁ আমরা একটা রাগকে 1 বছর 1.5 বছর 2 বছর ধরে শিখেছি, হ্যাঁ, তাতেও বোধ হয় যেন কিছু আমরা শিখতে পারি না। এখনকার বাচ্চাদের 1 মাস আপনি কোনো রাগ শেখান, ব্যাস হয়ে গেল। তাদের রাগ চলে আসে। এ বাপরে, আমি কতক্ষণে টিভি চ্যানেলে যাব, কতক্ষণে লোকে আমার গান শুনবে। একটা গান কোনো রকমে যদি একটু গাইতে পারে, তা মা বাবাদেরও প্রচণ্ড মানে ছেলেকে এত অ্যাপ্রিসিয়েট করবে। মা বাবাদের ভুলটা ধরিয়ে দেওয়া হচ্ছে, তোমার এখানে বেসুরে হচ্ছে, তুমি এটাকে ঠিক করো, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু এখনকার জেনারেশনের সেইটাই অভাব, যার জন্য এখনকার ভুলভাল গাইলেও সেটাই অ্যাপ্রিসিয়েট। এখন সুবিধা হচ্ছে, এখন তো ওই পর্যন্ত যেতে হচ্ছে না, বাড়িতে মোবাইল থাকছে, সঙ্গে মোবাইল থাকছে, তুলে ছেড়ে দাও, কতগুলো লাইকস আসলো, কতগুলো ভিউ আসলো, কমেন্টস আসলো, তাতেই ফাটাফাটি তা নিয়েই কত কিছু চলছে। তো কি বলবেন, মানে গাড়িটা যেদিকে যাচ্ছে তাতে তো খুব বেশি মানে আশার আলো দেখা যাচ্ছে না। তা এর থেকে বেরোনো, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের এত সুদীর্ঘ একটা ইতিহাস, এত গর্বের, এত অহংকারের, সেই জায়গাটা কি এভাবেই চোখের সামনে সবার পতন হবে, কি বলবেন আপনি? কিন্তু ভেন্টিলেটারে চলে গেছে, পতন নয়, ভেন্টিলেটারে চলে গেছে, এই জায়গা আর ফিরবে না। আমাদের জেনারেশন, বলছে আমাদের জেনারেশন, গায়কি মাতাজের জেনারেশন, লাস্ট জেনারেশন যারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সিরিয়াসলি করছে, এরপরে যেটা পাবেন, এরপরে ককটেল পাবেন, মকটেল পাবেন, ইন্ডিয়ান মিউজিক পাবেন না। কেননা কি হচ্ছে, অরিজিনাল জিনিসটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, ডাইলুটেড হয়ে গেছে। কেননা আমরা যখন আমাদের ইউনিভার্সিটি থেকে বার হই, এবার আমি একটু আমাদের কথাটা বলি, আমরা যখন বার হই, আমরা যে বছরে বার হই, আমাদের যে লেভেল অফ পারফরমেন্স ছিল, এখন একটা ছেলে বা মেয়ে মাস্টার্স করে যে পারফরমেন্স দেয় সেটা সেই লেভেলের নয়। কেননা আমাদের সময় টিচার্স আলাদা ছিল, এখনকার টিচার্সরা আলাদা। অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বেসিক টেকনিক্স জানতে হয়। কে শেখাবে, কেন শেখাবে? সে জানলে তো সে শেখাবে, সে তো নিজে জানলে সে শেখাবে। আমি তো বললাম যে আমি নাম না করেই বলবো যে আমাদের এই বয়সে একজন মিউজিশিয়ান, তার আইডিয়াই নেই তবলার ব্যাপারে, অথচ সে কিন্তু একজন শিক্ষক, কলকাতার একজন বড় ইউনিভার্সিটির শিক্ষক। গান বাজনা নেই, তারা চর্চা করছে, তার আইডিয়াই নেই। তাকে যদি বলা হয় যে আপনি বসে একতালের আপনি ঝাপতাল দেখাতে পারবে না, তার আইডিয়া নেই। কেননা কী হয়ে গেছে এখানে সবাই, না কী হয়ে গেছে জানেন তো, কম্প্রোমাইজ করতে 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 জায়গাটা পুরো ডাইলিউটেড হয়ে গেছে। আপনি যত জল মেশাবেন তত জিনিসটা ডাইলিউশন হতে 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 একটা টাইম আসবে যখন জিনিসটা ফুল ডাইলিউটেড হয়ে গেল, তখন লোকে জলসাগর দেখবে না, তখন উমরাওজান দেখবে না, হ্যাঁ, তখন ভালো গান বাজনা শুনবে না, তখন একটা ক্লাসিক্যাল বেস খুব স্ট্রং করবো সেরকম তার ইচ্ছা থাকবে না, কারণ রেয়াজের ব্যাপারটাই নেই। গায়কি মাতা আমরা যা রেয়াজ করেছি, প্র্যাকটিস করেছি, আমাদের যখন 20s ছিল বা আমাদের যখন 30s ছিল, যে প্র্যাকটিসটা আমরা দিয়েছি সেটা এখনকার বাচ্চারা দেবে না, কখনোই দেবে না। আচ্ছা, এত কিছু মানে নেগেটিভিটি, এত কিছু মানে নায়ের মধ্যে কিছু তো সদর্থ থাকতে হবে, না হলে আমরা কি করে বাঁচবো? তো কি করলে এটাকে এখনো পর্যন্ত কোনো তো উপায় হবে বা কোনো তো রাস্তা হবে, যার দিকে তাকিয়ে আগামী প্রজন্ম বা যারা এখনো পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীতকে নিজেদের করে রাখতে তাকে বেস করে এগোতে চাইছেন, তাদের জন্য তো কোনো আশার বাণী বা কোনো একটা আশার আলো, কোনো একটা কিছু শোনা, যেটা করলে আপাতত এই যে দুর্দিন, এই যে ঘন কালো মেঘ, এই যে অন্ধকার, সেটা থেকে 2-3টে জিনিস দরকার। ইয়াং জেনারেশনসদের মধ্যে সিরিয়াসনেসটা করানোর জন্য বড় স্কুলসের ভেতরে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সেমিনার ওয়ার্কশপস বলছি না আমি, কিন্তু কোনো একদিনের একজন কেউ শরৎ বাজিয়ে চলে এলো বা সেতার বাজিয়ে চলে এলো বলছি না, আমি ক্লাসেসের কথা বলছি। লং টার্ম, হ্যাঁ, মানে শর্ট টার্ম। I am not talking about what X organization is doing, যে আজকে কেউ জয়পুরে একটা হলো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বাচ্চারা শুনলো, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট। আমি চাইছি যে গভর্নমেন্ট ইন্টারভিন করুক, আমরা চাইছি যে গভর্নমেন্ট নিয়ে একটা কিছু
এরা একটা ডিসিশনে আসুক যে স্কুলসের ভেতরে স্কুলসের সিলেবাসে ইন্ডিয়ান মিউজিক যেন থাকুক, এবং ইন্ডিয়ান ইনস্টিটিউশনস ইউনিভার্সিটিস ফর ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টাল ভোকাল মিউজিক যেন গ্রো হয়। আরও 10-15টা ইন্ডিয়াতে যেন ইনস্ট্রুমেন্টস ভোকাল ইউনিভার্সিটিস করা হয়, ডিমড ইউনিভার্সিটিস বাই জি ইউজিসি ফর মিউজিক। তাহলে কিন্তু মিউজিকটা একটা সাবজেক্টে আসবে, একটা দুটো থেকে লাভ নেই। এটা গভর্নমেন্টের লেভেল থেকে করতে হবে। আপনি কি মনে করেন? হ্যাঁ, ওইটাই আসলে কি আর বলবো, স্কুলে স্কুলে যদি মানে ক্লাসিক্যাল মিউজিক তো লং টাইমের ব্যাপার, এটা একদিন দুদিনের মিউজিক নয়। তো যদি স্কুল থেকে আরম্ভ করা যায়, তাহলে যদি ক্লাসেস থাকে, তাহলে বাচ্চারা ওটাদের মধ্যে ইনভলভ হতে পারবে। এইভাবে যদি একটু একটু করে বাড়ানো যায় সব জায়গায়, তাহলে ক্লাসিক্যাল মিউজিক বাজবে। প্রমোট করতে হবে ক্লাসিক্যাল মিউজিকে, মানুষকে এগিয়ে আসতে হবে, যারা ক্লাসিক্যাল সিঙ্গার, যারা ক্লাসিক্যাল মিউজিক করছেন তাদেরকে একটু এগিয়ে আসতে হবে, নাহলে তো মিউজিকটাকে বাঁচানো যাবে না। একদমই খুব সুন্দর আলোচনা হলো। আলোচনার মধ্যে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের ঘরের জিনিসকে ঘরে রাখতে চাইছি না, আমরা তার কোনো কদর করছি না, কিন্তু বিদেশিরা কিন্তু এই ক্লাসিক্যাল ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল মিউজিক এত যেটা রিচ, তাকে কিন্তু সাদরে গ্রহণ করছে। একটা সময় হয়তো এই রকম আসতে পারে যে আমরা ইন্ডিয়ান মিউজিক শোনার জন্য বিদেশে যেতে হলো, সেটা যাতে না হয়, সেই দিকের সেই মানে দিনের দিকে যাতে আমাদের তাকিয়ে থাকতে না হয়। তো সেই জন্য সকলের কাছে আমাদের আবেদন, সকলের পক্ষ থেকে, যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আপনারা ভাবুন, চিন্তা ভাবনা করুন। যারা এই জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তারা খুব মানে ডিপলি এবং খুব কশাসলি এবং খুব সিরিয়াসলি, কারণ সময় এসছে কিন্তু ভাবার, এবং ভাবতেই হবে, এর কোনো আলাদা কোনো উপায় নেই। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে হ্যাঁ, পাশ্চাত্যের একটা প্রভাব তো থাকবেই, সেটাকে কখনোই ইগনোর করা যায় না। তবু আমাদের দেখতে হবে যে করে হোক আমাদের এই যে হেরিটেজ, আমাদের এই যে কালচার এবং আমাদের এই যে গর্ব, সেটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, এবং নতুন যে প্রজন্ম, সেই প্রজন্মের মধ্যে কিন্তু পেনিট্রেট করে দিতে হবে, তারা যাতে ধীরে 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 এই ইন্ডিয়ান ক্লাসিকের এই মিউজিকের এই যে স্বাদ, এই যে অতুলনীয় স্বাদ, এই যে রস, সেই রস থেকে বঞ্চিত না হয়, এবং পরবর্তী প্রজন্মের কাছে একটা সুযোগ থাকে যে তারা যাতে এটা নিয়ে কোনো রিসার্চ করতে পারে, কোনো কাজ করতে পারে, বা এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। তো সেই দিকে আমরা তাকিয়ে থাকবো সকলের কাছে। এই আমাদের মানে এই যে দাবি বলবো এটা, কারণ এটা করতেই হবে, সেই জায়গা থেকে আমরা বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে দিলেন, এবং আমরা তাতে এনরিচড হলাম। সবাইকে অনেক অনেক আপনাদেরও অনেক ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।